কেঁদে ফানি আর লেখিকা মেহেজাবিন নাদিয়া পর্ব ৯-এর প্রথমাংশ। বস কি আসলে দেশের শিক্ষামন্ত্রী নাকি প্রেমের ভাইরাসে আক্রান্ত হওয়া কোনো মেন্টাল পেশেন্ট? এক বোতল সাধারণ টিউবওয়েলের পানির মধ্যে 2 ফু দেওয়াতে 2 লাখ টাকা দিয়ে দিল। এই টাকাটা যদি উনি আমারে দিত, আমি নিজে কামরূপ কামাখ্যা ড্রেস পইরা ওনারে 10 বালতি পানি ফু দিয়া দিতাম। কারিম তখনও বোতলটার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ওটার ভেতরে আলাদিনের জাদুকরি চেরাগ লুকানো। ও আলভির বিড়বিড়ানি শুনে চোখ দুটো সরু করে তাকালো। কি বলছো আলভি, কোনো সমস্যা? আলভি 1 সেকেন্ডে 32 পাটি দাঁত বের করে একগাল হেসে দিল। না না স্যার, আমি বলতেছিলাম আপনার এই বিশাল দিল দেখে কবিরাজ বাবা নিশ্চয়ই মনে মনে আপনার জন্য স্পেশাল কোনো দোয়া করতেছে যেন আপনার বউ তাড়াতাড়ি আপনার প্রেমে পড়ে যায়। সানিম গাড়ির পেছনের সিটে আরাম করে বসে বোতলটা সাবধানে পাশের সিটে রাখলো। ও একটু বাঁকা হেসে বলল, কান খুলে শুনে রাখো আলভি, প্রেমের মরা জলে ডোবে না, আর শারীর মিধা কখনো লসে ব্যবসা করে না। এই বোতলের পানি যদি কাজ করে তবে তো ভালো, আমার চন্ডিমা আমার বুকে আসবে। কিন্তু যদি এই ইস্কের জল খেয়ে চন্ডিমার মন না গলে, যদিও আগের মতো আমাকে দেখে ব্যাকটেরিয়ার লেকচার দেয়, তবে মনে রেখো এই টাকা আমি তোমার বেতন থেকে প্রতি মাসে কেটে কেটে উসুল করব। 1 আনা পয়সাও ছাড়বো না। এবার গাড়ি স্টার্ট দাও। আমার বেতন থেকে টাকা কাটবেন? আলভির কলিজা যেন এক মুহূর্তে শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে মনে কাঁদতে কাঁদতে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরল বেচারা, আর দোয়া পড়তে লাগলো, অরি যেন শারিমের প্রেমে এবার সত্যি সত্যি পড়ে যায়, নয়তো দেখা যাবে এই শিক্ষামন্ত্রী ওর ঘাট ধরে সকল টাকা বেতনের থেকে কেটে উসুল করেই ছাড়বে। শেখ ভিলা দুপুরে তপ্ত রোদের তীব্রতা তখন ঘরের জানালার কাচ ভেদ করে ভেতরে দেয়ালে এসে আছড়ে পড়ছে, কিন্তু বিশাল এই শেখ ভিলার 2 তলার ওই নির্দিষ্ট ঘরটিতে যেন এক আদিম নিথর নীরবতা থমকে আছে। পুরো ঘর অন্ধকার, ভারী খয়েরি রঙের পর্দাগুলো টেনে দেওয়া হয়েছে এমনভাবে যাতে বাইরের এক চিলতে আলো ভেতরে প্রবেশ করতে না পারে। ঘরের এক কোণে পড়ে থাকা এসিটা একটানা গো গো শব্দ করে ঠান্ডা বাতাস বিলিয়ে যাচ্ছে, যা ঘরের ভেতরের গুমোট ও থমথমে পরিবেশকে আরো বেশি তীব্র করে তুলছে। বিছানার ঠিক মাঝখানটায় হাঁটু দুটো বুকের সাথে লেপ্টে ধরে 2 হাতে পা জড়িয়ে মাথা নিচু করে বসে আছে জেবা। ওর পরনের হালকা গোলাপি রঙের টি শার্ট যেটা কুঁচকে একাকার হয়ে গেছে, চুলগুলো অবিন্যস্ত জট পাকিয়ে পিঠের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। মৃধা নিবাস থেকে ফিরে আসার পর আজ 3টে দিন কেটে গেছে। এই 3টে দিন জেবার কাছে মনে হয়েছে 3টে দীর্ঘ যুগ, কিংবা তার চেয়েও বেশি কিছু। মেয়েটা খায়নি ঠিক মতো, ঘুমায়নি এক ফোঁটা। ওর চোখের নিচে স্পষ্ট কালচে ছোপ পড়ে গেছে, যা ওর চিরচেনা ফর্সা উজ্জ্বল মুখটাকে এক অদ্ভুত মলিনার ফ্যাকাশে রূপ দিয়েছে। জেবা চোখ বন্ধ করলেই একটা চওড়া পিঠ, ধবধবে সাদা কটন শার্টের ওপর কালো কোট আর বাঘের মতো তীক্ষ্ণ গম্ভীর চাহনি ওর চোখের সামনে ভেসে ওঠে। আরিশান মৃধা নামটা মনে আসতে ওর বুকের ভেতরটা এক অজানা তীব্র ব্যথায় মোচড় দিয়ে ওঠে। সে নিজের নখ দিয়ে নিজের হাতের চামড়া শক্ত করে খামচে ধরল। যে বা কেন পারছে না ওই মানুষটাকে নিজের মগজ থেকে বের করতে? কেন পারছে না ওই গম্ভীর কণ্ঠস্বরের মায়া থেকে নিজেকে মুক্ত করতে? ও তো জানে এই অনুভূতিটা স্রেফ একটা মরীচিকা, একটা ধ্বংসাত্মক আগুন যা ওকে পুড়িয়ে ছাই করে দেবে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় মৃদু নক করার শব্দ হলো। যে বা নড়ল না, কোনো উত্তর দিল না। ও যেমন ছিল তেমনই পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইল। কয়েক সেকেন্ড পর দরজায় লকটা খুলে ভেতরে প্রবেশ করলেন সোলেমান শেখ। ওনার পরনে একটা সাধারণ অফিসিয়াল প্যান্ট আর শার্ট, মুখে ক্লান্তির স্পষ্ট ছাপ। সোলেমান শেখ মানুষটা অত্যন্ত সাধারণ, অমায়িক আর শান্ত প্রকৃতির। জেবা যখন খুব ছোট, তখন এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে ওর মা ওনাকে আর এই পৃথিবীকে ছেড়ে চিরতরে চলে যান। সেই থেকে সোলেমান শেখ আর দ্বিতীয় বিয়ে করেননি। একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে ওকে নিজের জীবনের সবটুকু ভেবে কাটিয়ে দিয়েছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বিজনেসের জগৎটা এতটাই নিষ্ঠুর আর বাস্তবতাপূর্ণ যে ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও এই একমাত্র মেয়েকে কখনো পর্যাপ্ত সময় বা গুরুত্ব কোনোটাই উনি দিতে পারেননি। টাকার পাহাড় হয়তো গড়েছেন, কিন্তু মেয়ের মনের ভেতরের শূন্যতাটা কখনো পরিমাপ করতে পারেননি। সোলেমান শেখ ধীর পায়ে মেয়ের বিছানার পাশে এসে দাঁড়ালেন। ঘরের ভেতরের এই ভুতুড়ে অন্ধকার আর যেবার এই উস্কো খুস্কো দশা দেখে ওনার বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। উনি খাটের এক কোণে বসলেন এবং অত্যন্ত মায়াভরা হাতটা যেবার পিঠের ওপর রাখলেন। ওনার গলার স্বর কিছুটা কাঁপছিল। মা জেবা, কি হয়েছে রে তোর? মৃধা নিবাস থেকে আসার পর থেকে দেখছি তুই কেমন যেন মনমরা হয়ে আছিস, রুমে নিজেকে বন্দি করে রেখেছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। সোনা মা আমার, তোর কি শরীর খারাপ? কোনো কষ্ট হচ্ছে তোর?
বাবার সেই অতি পরিচিত স্নেহের কণ্ঠস্বর শুনে জেবার চোখের কোণ দিয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু ও চট করে নিজের মাথাটা আরো নিচু করে নিল, যাতে বাবা ওর চোখের জল দেখতে না পান। ও নিজের গলার ভেতর দলা পাকিয়ে আসা কান্নাটাকে জোর করে গিলে ফেলল। সে কিভাবে বলবে ওর বাবাকে যে বা ওনারই সমবয়সী, ওনারই পরম বন্ধু আরিশান মিধার প্রেমে পড়েছে? ও কিভাবে বলবে যে ও এমন এক পাপের সাগরে ডুব দিয়েছে যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই? এই সমাজ, এই সম্পর্ক, এই দুনিয়া কেউ একে মেনে নেবে না। ওর বাবার সম্মান ধুলোয় মিশে যাবে এক মুহূর্তে। যে বা কোনো মতে নিজের কণ্ঠস্বরকে স্বাভাবিক করার চেষ্টা করে মাথা না তুলে অত্যন্ত ধীর আর ভাঙা গলায় বলল, না বাবা, কিছু হয়নি আমার। আসলে আসলে পরীক্ষা শেষ হলো তো, তাই হয়তো একটু ক্লান্ত লাগছে। আর অরিকে ছেড়ে চলে এসেছি। ওখানে তো সারাদিন গল্প করতাম, একসাথে পড়তাম। এখানে এসে একটু একা একা লাগছে, এই যা। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। সোলেমান শেখ একটা দীর্ঘশ্বাস ফেললেন। উনি মেয়ের এই অজুহাত পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না, কারণ জেবার মুখের সেই ফ্যাকাশে ভাব আর চোখের নিচের কালি কোনো সাধারণ ক্লান্তির কথা বলে না। ওনার মনে হলো মেয়ে হয়তো ওনার ওপর অভিমান করে আছে, ওনাকে পাশে না পেয়ে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। উনি জেবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অপরাধবোধে ভরা গলায় বললেন, আমি জানি রে মা, তোর এই একাকিত্বের জন্য আমি দায়ী। তোর মা চলে যাওয়ার পর আমি তোকে একটা সুন্দর পরিবার দিতে পারিনি। সারাদিন শুধু বিজনেস, মিটিং আর টাকার পেছনে ছুটেছি। তোকে একটু সময় দেব, তোর মনের কথা শুনবো, সেই সুযোগটা আমি কখনো তৈরি করতে পারিনি। আমাকে মাফ করে দিস মা। তবে তুই এভাবে নিজেকে শেষ করে দিস না। একটু খাওয়া দাওয়া কর, ফ্রেশ হ। জেবা কোনো উত্তর দিল না, ও শুধু নিঃশব্দে মাথা নাড়ল। সোলেমান শেখ কিছুক্ষণ ওনার মেয়ের দিকে তাকিয়ে রইলেন, তারপর ঘড়ির দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, আমি এখন একটু ফ্যাক্টরির দিকে যাচ্ছি, একটা জরুরি কাজ আছে। যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই, বিকালে তোর ফুপুরা বাড়িতে বেড়াতে আসবে। অনেকদিন পর সবাই একসাথে হবে। তুই একটু নিজের ঘর থেকে বের হবি, ওদের সাথে বসবি, দেখবি মনটা ভালো হয়ে যাবে। আমি আসি রে মা। সোলেমান শেখ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজার কপাটটা বন্ধ হওয়ার শব্দ হতেই জেবা এতক্ষণে ওর বুকের ভেতর চেপে রাখা দম বন্ধ করা শ্বাসটা ছাড়ল। ও দুই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। বাবার চলে যাওয়ার পর জেবা বিছানা থেকে নেমে অবশ পায়ে হেঁটে গিয়ে জানালার ভারী পর্দাটা একটানে সরিয়ে দিল। দুপুরের কড়া রোদ এক নিমিষে ওর পুরো ঘরে এসে আছড়ে পড়ল। জেবা চোখ দুটো কুঁচকে সেই আলোর দিকে তাকালো। ওর মনে হলো এই আলো যেন ওকে বিদ্রূপ করছে। জেবা ধীরে ধীরে হেঁটে গিয়ে ঘরের বড় ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে জেবা নিজেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। না, ওর মধ্যে তো কোনো কমতি নেই। আয়নার প্রতিফলিত হওয়া 18 বছর বয়সী মেয়েটি অত্যন্ত রূপসী। ওর গায়ের রং দুধ আলতা ফর্সা, টানা টানা চোখ দুটো, ঠোঁট দুটো প্রাকৃতিকভাবে কিছুটা গোলাপি। এই বয়সে একটা মেয়ের দিকে যে কোনো তরুণ এক পলক তাকালে ওখানে কুপকাত হয়ে যাবে। কিন্তু যেবার তো কোনো তরুণের দিকে মন নেই। ওর মন তো আটকে আছে এমন এক প্রবীণ গম্ভীর পুরুষের কাছে, যার বয়সের ভার আর ব্যক্তিত্বের গাম্ভীর্য এই তরুণ রূপকে স্রেফ একটা বাচ্চার চপলতা ছাড়া আর কিছুই মনে করবে না। জেবা নিজের দুই হাত দিয়ে আয়নার কাছটা স্পর্শ করলো। ওর মগজের ভেতর তখন হাজারটা চিন্তা, হাজারটা দর্শন আর বাস্তবে নিষ্ঠুর চাবুক অনবরত আঘাত করে যাচ্ছিল। মানুষ জীবনে বাঁচে কদিন? বড়জোর 60 কিংবা 70 বছর। এই সংক্ষিপ্ত জীবনে মানুষ কত কি আশা করে, কত কি ভালোবাসে। তবে আমার তো এত বেশি বাঁচার বা চাওয়ার ইচ্ছে নেই। আমি তো আর বাকি 8-10টা মেয়ের মতো পুরো জীবনটা ধরে তথাকথিত ছক বাঁধা সংসার করতে চাই না। আমি তো চাইনি যে বছরের পর বছর ধরে ওনার সাথে বুড়ো হতে। আমি তো শুধু চেয়েছিলাম উনি ওনার জীবনের শেষ যে কটা বছর এই পৃথিবীতে থাকবেন, ওই কয়টা বছর আমি ওনার চান বদনখানি চোখের সামনে রেখে ওনার ছায়ায় থেকে ওনার সাথে হাসি খুশিভাবে সুন্দর করে কাটাতে একটা নিবিড় পবিত্র ভালোবাসার আশ্রয় চেয়েছিলাম মাত্র। তাহলে এসবের বাধাটা কোথায়? সমাজের। যে বা নিজের মনে এক করুণ তাচ্ছিলের হাসি হাসল। সমাজ? ধুর, আমি তো এই সমাজ মানব না। যদি আমার প্রিয়তম আমাকে একবার ওনার বুকে টেনে নিতেন, তবে আমি এই পুরো দুনিয়ার মুখে চুনকালি মেখে ওনার হাত ধরে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে যেতে পারতাম। আমি সমাজের কোনো রক্তচক্ষুকে পরোয়া করতাম না। কিন্তু কিন্তু সমাজ না মানলেও সেই মানুষটা কি আমাকে আদতেও মেনে নেবেন? না, উনি কখনো নেবেন না। উনি আরিশান মৃধা, উনি নীতি, আদর্শ আর গাম্ভীর্যের এক জীবন্ত প্রতীক। উনি আমাকে স্রেফ ওনার নিজের মেয়ের মতো মনে করেন।
ওনার সেই পবিত্র পিতৃত্বের চোখে আমি কিভাবে নিজের জন্য এই নিষিদ্ধ কামনাময় অনুভূতি ফুটিয়ে তুলব। যে এবার ভেতরের ছটফটানিটা আরও এবার তীব্র হলো। ও আয়না থেকে নিজের চোখ সরিয়ে ঘরের ভেতর পাগলের মতো পায়চারি করতে লাগলো। ওর মাথাটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। আমি যদি ওনাকে একবার, স্রেফ একবার বুক ফুলিয়ে বলে দেখতাম, যদি ওনাকে গিয়ে বলতাম, আরিশান আঙ্কেল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি আপনার এই গম্ভীর রূপের দাসী হয়ে থাকতে চাই, তাহলে কি হতো? ভাবতেই যে এবার পুরো শরীর ভয়ে শিউরে উঠল। ওর ফর্সা মুখটা অপমানের আতঙ্কে নীল হয়ে গেল। না, এই ভুল কখনো করা যাবে না। যদি ওনাকে বলে দেওয়ার পর উনি আমার উপর চরম বিরক্ত হন, যদি উনি রেগে গিয়ে আমাকে ওই বাড়ি থেকে, ওনার জীবন থেকে চিরতরে দূর করে দেন, যদি উনি আর কোনোদিন আমাকে ওনার ওই চান বদনখানি দেখার সুযোগটুকু না দেন, তাহলে আমি কিভাবে বাঁচবো? আমি তো ওনার ওই গম্ভীর মুখটা না দেখে একটা দিনও কাটাতে পারবো না। আমি তো ওনার দূর থেকে পাওয়া ওই সামান্য দৃষ্টিটুকুর লোভেই বেঁচে আছি। এসব ভাবতে ভাবতে জেবা যেন পুরোপুরি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল। ওর ভেতরের আবেগ, তীব্র মোহ আর বাস্তবে নিষ্ঠুর দেওয়াল, এই দুয়ের সংঘর্ষে ওর 18 বছরের কচি মনটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। ও নিজে এই অবাধ্য, জেদি আর নিষিদ্ধ মনকে কোনোভাবে বোঝাতে পারছিল না, যে বা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না এই দম বন্ধ করার নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার। শেষমেশ নিজের ভেতরে সেই উপচে পড়া কষ্ট আর তীব্র ক্ষোভকে সামলাতে না পেরে জেবা এক চরম আত্মঘাতী কাণ্ড ঘটিয়ে বসল। জেবা নিজের উপরই চরম বিরক্ত হয়ে উঠল। কেন এই পাপের অনুভূতি নিজের ভেতর লালন করছে? কেন ও নিজের বাবাকে, নিজের বান্ধবীকে ঠকাচ্ছে? ও ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের দুই হাত মুঠো করে শক্ত করল এবং কিছু বুঝে ওঠার আগে ও নিজের ডান হাতটা উঁচিয়ে নিজের ফর্সা গালে পাইলের মতো একাধারে থাপ্পড় মারতে শুরু করলো। ঠাস ঠাস ঠাস। ঘরের নীরবতা ভেঙে সেই চড়ের শব্দগুলো প্রতিধ্বনিত হতে লাগলো। যে বা থামলো না। ও যেন এক উন্মাদিনী, সে নিজের ওপর প্রতিশোধ নিচ্ছে। যে বা নিজের বাম হাত দিয়ে অন্য গালে সজোরে আঘাত করতে লাগলো। ও নিজের পুরো শক্তি দিয়ে নিজের মুখে চড় মারছিল, যেন এই চড়ের আঘাতে ওর মগজের ভেতর থেকে আরিশান মৃধার ওই ছবিটা চিরতরে মুছে যায়। কেন এই অনুভূতি হলো তোর? কেন? কেন তুই ওনাকে চাইলি? তুই একটা পাপী, তুই একটা নোংরা মেয়ে। যে বা নিজের মনে চিৎকার করে উঠল, যদিও মুখ থেকে কোনো স্পষ্ট শব্দ বেরোচ্ছিল না, শুধু এক অবরুদ্ধ হাহাকার বেরোচ্ছিল অনবরত এবং সজোরে নিজের গালে নিজে থাপ্পড় মারতে মারতে। এক পর্যায়ে ওর ঠোঁটের কোণটা ফেটে গেল। সেখান থেকে টকটকে লাল রক্ত গড়িয়ে চিবুক বেয়ে ওর টি শার্টের ওপর পড়ল। চরের তীব্রতায় ওর নাকের ভেতরের নরম চামড়া ফেটে গিয়ে নাক দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে আসতে লাগলো। ওর সেই সুন্দর ফর্সা গাল দুটো চামড়া ছিঁড়ে যাওয়ার মতো রক্তিম লাল বর্ণ ধারণ করলো। সারা মুখে রক্তের দাগ আর চোখের জলে নোনা জল মিশে এক বীভৎস অথচ চরম কষ্টকর এক দৃশ্যের অবতারণা হলো। যে এবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। ও মার্বেল মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল। ওর শরীরটা তীব্র ব্যথায় আর অপমানে কাঁপছিল। যে বা দুই হাত তুলে ওপরের দিকে তাকালো, যেন ও শূন্য আকাশে আল্লাহর আরশকে দেখতে পাচ্ছে। ও নিজের রক্তাক্ত মুখটা উপরে তুলে দুই চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরিয়ে আল্লাহর কাছে অত্যন্ত আর্তনাদ ভরা কণ্ঠে এই নির্মম অপূর্ণতার বিচার চাইতে লাগলো। ওর গলার স্বর রাগে ক্ষোভে আর তীব্র যন্ত্রণায় চিড়ে যাচ্ছিল। আল্লাহ, ওগো আমার মাবুদ, তুমি আমার সাথে এমন কেন করলে? এই বিচার আমি কার কাছে দেব? তুমি কেন আমাকে এমন একটা অনুভূতি দিলে, যে এই অনুভূতি কখনো পূর্ণ করা সম্ভব না? কেন আমার এই অবুঝ মনে এমন একজনের মায়া ঢুকিয়ে দিলে, যাকে এই দুনিয়ায় কেউ কখনো আমার সাথে মেনে নেবে না? কেউ না। যেবার মেঝের উপর নিজে দুই হাত দিয়ে সজোরে আঘাত করতে করতে বলতে লাগলো, যে সম্পর্কটা এই সমাজের চোখে সম্পূর্ণ পাপ, সম্পূর্ণ নিষিদ্ধ, সেই সম্পর্কের আগুনে তুমি কেন আমাকে এভাবে পুড়িয়ে মারছো আল্লাহ? আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো ইচ্ছে করে ওনার প্রেমে পড়িনি। ওনার ওই সুরক্ষাকারী পিতার রূপ, ওনার ওই গম্ভীর ব্যক্তিত্ব কেন আমার এই ছোট্ট মনটাকে এভাবে চুরমার করে দিল? তুমি কি আমার কান্না শুনতে পাচ্ছ না আল্লাহ? তুমি কেন আমার দিকে মুখ তুলে তাকাচ্ছ না? জেবার গলার আওয়াজ আস্তে আস্তে বুঝে আসছিল। ও নিজের রক্তাক্ত ঠোঁট দুটো কামড়ে ধরে মেঝের উপর কপাল ঠেকে সিজদার ভঙ্গিতে শুয়ে পড়ল। জেবা ওখানেই পড়ে রইল এক নিথর দেহের মতো। ওর চোখের জল মার্বেলের ঠান্ডা মেঝেকে ভিজিয়ে দিচ্ছিল। শুধু মনে মনে ভাবছিল, যে অনুভূতি মানুষকে বাঁচিয়ে রাখে, সেই একই অনুভূতি কেন আজ ওকে জ্যান্ত কবরে পুঁতে ফেলছে। আল্লাহর এই দুনিয়ায় কি ওর এই পবিত্র অথচ নিষিদ্ধ ভালোবাসার কোনো জায়গা সত্যিই নেই? মেঝের ওপর নিথর পাথরের মতো কতক্ষণ পড়েছিল যে বা, তার কোনো হিসাব নেই। দোতলার ওই অন্ধকার ঘরটায় বিকেলের ম্লান আলো মরে এসে
এক ভৌতিক ধূসরতা ভর করেছে, গাল দুটো দপদপ করছে, ঠোঁটের কোণে রক্তটা শুকিয়ে চরচর করছে চামড়া। ঠিক তখনই খাটের উপর ফেলে রাখা জেবার মোবাইল ফোনটা কর্কশ শব্দে কেঁপে উঠল। একটানা 3বার রিং হওয়ার পর জেবা অত্যন্ত অবশ পায়ে উঠে দাঁড়ালো। ওর শরীরটা কাঁপছিল। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের রক্তাক্ত বিধ্বস্ত রূপটার দিকে আর একবারও না তাকিয়ে ও ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা অপরিচিত ল্যান্ডলাইন নম্বর ভাসছে। ও শুকনো গলায় রিসিভ করে কানের কাছে ধরল। ওপার থেকে অত্যন্ত পেশাদার এবং মার্জিত এক নারীর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, আসসালামু আলাইকুম। মিস জেবা সুলতানা শেখ বলছেন? জি বলছি। জেবা নিজের গলার ভেতরে কান্নাটা চেপে কোনো মতে বলল, মিস জেবা, আমি লাইভ স্প্রিং সাইকিয়াট্রিক কেয়ার হসপিটালের মেইন রিসেপশন থেকে বলছি। আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা হোল্ডে ছিল, ডক্টর আজ ফ্রি আছেন। ডক্টর আয়ুষ খান আপনাকে এখনই আসতে বলেছেন। ওনার শিডিউল আজকে একটু ফাঁকা হয়েছে। আপনি কি 1 ঘন্টার মধ্যে আসতে পারবেন? জেবা দেয়াল ঘড়ির দিকে তাকালো। বিকেল 4টে বাজে। সোলেমান শেখ ফ্যাক্টরিতে ফুফুরা আসতে আসতে সন্ধ্যা হবে, এটাই সুযোগ। ও একটা গভীর শ্বাস নিয়ে বলল, জি আমি আসছি, আধা ঘন্টার মধ্যে পৌঁছাবো। ফোনটা রেখে জেবা চটজলদি বাথরুমে ঢুকে গেল। বেসিনের ট্যাপটা পুরো ছেড়ে দিয়ে বরফ শীতল পানি দিয়ে নিজের মুখটা ধুতে লাগলো। নাকের আর ঠোঁটের কোণের জমাট বাঁধা রক্তগুলো ধুয়ে যাওয়ার সময় পানির রং হালকা লালচে হয়ে গেল। আয়নায় নিজের ফোলা লাল হয়ে যাওয়া গাল দুটো দেখে ও দ্রুত ড্রয়ার থেকে কিছুটা কনসিলার আর ফেস পাউডার বের করলো। অত্যন্ত নিখুঁতভাবে ও নিজের হাতের আঙুল দিয়ে গালের সেই কালশিটে আর চরের দাগগুলো মেকআপের আড়ালে লুকিয়ে ফেললো। অবিন্যস্ত চুলগুলো টেনে একটা শক্ত খোপা করলো। তারপর আলমারি থেকে একটা গাঢ় নীল রঙের সুতির 2 পিস পরে নিল। গাঢ় রঙে তার মুখের ফ্যাকাশে ভাবটা কিছুটা হলেও ঢাকা পড়বে। ওড়নাটা দিয়ে ভালো করে মুখ আর গলা পেঁচিয়ে জেবা ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ির কাজের লোক আরিফকে ড্রয়িং রুমে দেখে জেবা অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আরিফ ভাই, আমি একটু অরিদের ওদিকে যাচ্ছি, কিছু দরকারি নোটস বাকি আছে। বাবা ফিরলে বা ফুফুরা এলে বললো আমি সন্ধ্যার মধ্যে চলে আসব। আরিফ কোনো সন্দেহ না করে মাথা নাড়ল। জেবা দ্রুত পায়ে শেখ ভিলা থেকে বের হয়ে একটা লোকাল রিক্সা নিয়ে নিল। জেবা বাড়ি থেকে গাড়ি নিল না, কারণও চায় না ওর গন্তব্যের কথা এই দুনিয়ার কোনো দ্বিতীয় মানুষ জানুক। লাইভ স্প্রিং সাইকিয়াট্রিক কেয়ার শহরের এক কোণে অবস্থিত অত্যন্ত শান্ত, পরিপাটি ও আধুনিক এই হসপিটালটি 4-5টা অন্যান্য হসপিটালের মতো অতটা কোলাহলপূর্ণ নয়। জেবা 3 তলার করিডোর পেরিয়ে 412 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজার নেম প্লেটে রূপলি অক্ষরে লেখা ডক্টর আয়ুষ খান, এমবিবিএস, এমডি সাইকিয়াট্রি, চিফ কনসালট্যান্ট, সাইকোলজিস্ট। জেবা দরজায় আলতো করে নক করলো। ভেতর থেকে একটা গভীর অত্যন্ত শান্ত কণ্ঠস্বর শোনা গেল, কামিন। জেবা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। এসির হালকা সুবাসিত বাতাস ওর নাসিকাপথে প্রবেশ করতেই ওর ভেতরের অস্থিরতা কিছুটা কমলো। ঘরের মাঝখানে একটা মস্ত বড় ওক কাঠের টেবিল, তার একপাশে ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে বসে আছেন 35 বছর বয়সী ডক্টর আয়ুষ খান। ওনার চোখে চশমা, পরনে ফর্মাল শার্ট টাই এবং ওপরে সাদা অ্যাপ্রন। ওনার বসার ভঙ্গি এবং চোখের চাউনিতে এক ধরনের গভীর মনস্তাত্ত্বিক তীক্ষ্ণতা রয়েছে, যা একজন রোগীকে দেখা মাত্রই তার মনের ভেতরটা পড়ে ফেলতে পারে। আসুন জেবা, বসুন। আয়ুষ ওনার কলমটা টেবিলের ওপর রেখে সামনের আরামদায়ক কুশন দেওয়া চেয়ারটা ইশারা করলেন। জেবা ধীর পায়ে গিয়ে চেয়ারটায় বসলো। ও নিজের ওড়নাটা কিছুটা আলগা করতে আয়ুষের তীক্ষ্ণ চোখ এড়ালো না। যে কনসিলার দিয়ে ঢাকা থাকার পরেও জেবার গাল দুটো অস্বাভাবিক রকমের ফোলা এবং ঠোঁটের কোণে একটা হালকা কাটার দাগ রয়েছে। তবে সে একজন পেশাদার ডাক্তার হিসেবে প্রথমে সেটা নিয়ে প্রশ্ন তুলল না। ফাইলে চোখ বুলিয়ে অত্যন্ত নরম গলায় বলল, গত 3 সপ্তাহ ধরে আপনি কোনো সেশন নেননি জেবা। এমনকি আপনার ফোনও বন্ধ ছিল মাঝখানে। আমি আপনার বাবাকে ইনফর্ম করতে চেয়েছিলাম, কিন্তু আপনার আগের করা রিকোয়েস্টের কথা মনে করে করিনি। হোয়াটস রং? আপনি আপনার থেরাপি আর মেডিসিনগুলো ঠিকমতো কন্টিনিউ করছিলেন? জেবা নিজের 2 হাতের আঙুল একে অপরের সাথে পেঁচিয়ে টেবিলের দিকে তাকিয়ে রইল। ওর গলাটা আবার শুকিয়ে আসছিল। অত্যন্ত নিচু স্বরে বলল, না ডাক্তার, আমি আমি ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ডক্টর আয়ুষ নিজের চশমাটা নাক থেকে কিছুটা নামিয়ে জেবার দিকে তাকালেন। ওনার মুখে এক চিলতে চিন্তার রেখা ফুটে উঠল। উনি বললেন, কেন জেবা, আপনি খুব ভালো করেই জানেন আপনার যে অবসেসিভ ইমোশনাল ক্রাইসিস, সেটার জন্য এই 1 বছর ধরে আমরা যে ট্রিটমেন্টটা করছি, সেখানে মেডিসিন ড্রপ করা কতটা ডেঞ্জারাস। কেন বন্ধ করলেন? কারণ ওই ওষুধগুলো কোনো কাজ করে না ডক্টর।
জেবা হঠাৎ করে মাথা তুলে চেঁচিয়ে ওঠার মতো করে বলল। যদি ওর গলার আওয়াজ নিয়ন্ত্রণে রাখলেও ওর চোখে তখন একরাশ ক্ষোভ আর হতাশা। আপনার দেওয়া অ্যান্টি ডিপ্রেশান্ট কিংবা স্লিপিং পিলগুলো শুধু আমার শরীরটাকে অবশ করে রাখে, আমার মগজটাকে ঘুম পাড়িয়ে রাখে, কিন্তু আমি যখনই চোখ খুলি, যখনই আমার চেতনা ফিরে আসে, সেই মানুষটার মুখ, ওনার চাহনি আমার বুকের ভেতর আরও তীব্রভাবে কামড় দেয়। 1 বছর, একটা পুরো বছর ধরে আমি আপনার এই কেবিনে আসছি। আপনি প্রতি সপ্তাহে আমাকে বলেন যে বা এটা স্রেফ একটা ইনফ্যাচুয়েশন, একটা সাময়িক মোহ, কিন্তু নিজেকে ব্যস্ত রাখো তুমি, ওনাকে ভোলার চেষ্টা করো। কিন্তু আমি তো পারছি না, আমি দিন দিন আরও বেশি ওনারই জাতাকলে পিষ্ট হচ্ছি। ডক্টর আয়ুষ খান যেবার এই আকস্মিক আউটব্লাস্ট দেখেও বিন্দুমাত্র বিচলিত হলেন না। উনি চেয়ারে হেলান দিয়ে বসে 2 হাত জোর করে অত্যন্ত শান্ত গলায় বললেন, যে বা আপনি শান্ত হন, আপনি রেগে যাচ্ছেন। সাইকোলজিক্যাল হিলিং কোনো ম্যাজিক নয় যে আমি একটা ফু দেব আর 1 বছরের মধ্যে আপনার মন থেকে একটা 55 বছর বয়সী মানুষের ইমেজ ডিলেট হয়ে যাবে। আপনি আমাকে খুলে বলুন, এই গত 3 সপ্তাহে নতুন কি হয়েছে? আপনি তো এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন, রাইট? হ্যাঁ। যে বা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চোখ নিচু করল। পরীক্ষার সময় আমি আমি ওনার বাড়িতেই ছিলাম, মিধানিবাসে। আয়ুষের চোখ দুটো সামান্য সংকুচিত হলো। উনি বললেন, আরিশান মিধার বাড়িতে ওনার চোখের সামনে ছিলেন আপনি? জি। জেবা বলল, ওর গলার স্বর এবার একদম হালকা আর কাঁপানো। আমি ভেবেছিলাম ওনার কাছাকাছি গেলে হয়তো ওনার ওই কঠোর গম্ভীর রূপ দেখে আমার ভেতরের এই অবাস্তব মোহটা ভেঙে যাবে। আমি ভেবেছিলাম ওনাকে সামনাসামনি দেখলে আমার মনে হবে উনি আমার বাবার মতো। কিন্তু ডক্টর, উল্টোটা হয়েছে। কি উল্টো হয়েছে? উনি কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করছেন? আয়ুষ অত্যন্ত সতর্কতার সাথে প্রশ্ন করলেন। না, উনি কেন খারাপ আচরণ করবেন? উনি একজন ফেরেশতার মতো মানুষ। জেবা প্রায় কান্নার সুরে বলল, উনি বাইরে যত কঠোর, ওনার ভেতরের মনটা ততটাই সুরক্ষাকারী। উনি যখন রাতে কাজ শেষ করে এসে ওনার চওড়া কাঁধে কালো কোটটা চাপিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেন, আমার মনে হতো পুরো পৃথিবীর সব ঝড় তুফান থেকে উনি আমাকে এক নিমিষে আড়াল করে নিতে পারবেন। উনি যখন আমার দিকে তাকিয়ে ওনার ওই গম্ভীর বজ্রকণ্ঠে জিজ্ঞেস করতেন, যে বা পরীক্ষা কেমন হলো, কোনো সমস্যা হয়নি তো? ডক্টর, আপনি বিশ্বাস করবেন না, আমার বুকের বাম পাশে একটা সুনামি হয়ে যেত। ওনার ওই 55 বছর বয়সে রূপোলে আভাযুক্ত দাড়ি, ওনার ওই গাম্ভীর্য, ওনার ওই বাঘের মতো তীক্ষ্ণ চাহনি, ওগুলো কোনো তরুণের চপলতার চেয়ে 1000 গুণ বেশি সন্মোহনী। আমি ওনার ব্যক্তিত্বের ওই অতল গহ্বরে পুরোপুরি ডুবে গেছি। ডক্টর আয়ুষ খান কিছু সময় নীরব রইলেন। উনি টেবিলের ওপর রাখা জেবার ফাইলটা ধীরে ধীরে পাতা উল্টালেন। এই 1 বছরে জেবা ওনাকে ওর ডায়েরির মতো করে সব বলেছে। আরিশান মিথার প্রতি ওর এই অসম বয়সের অনুভূতির প্রতিটি পর্যায় আয়ুষ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। আয়ুষ বললেন, জেবা, একটা কথা আমাকে খুব সততার সাথে বলুন, আপনি কি আরিশান মিধার সাথে আপনার এই অনুভূতির কোনো ফিজিক্যাল এক্সপেকটেশন রাখেন? আই মিন, আপনার কি ওনাকে জড়িয়ে ধরা বা ওনার সাথে কোনো শারীরিক সম্পর্কের ইচ্ছা জাগে? জেবা ডক্টর আয়ুষের এই সরাসরি প্রশ্নে বিন্দুমাত্র লজ্জা পেল না। ও অত্যন্ত স্পষ্ট ও কাঁপাহীন গলায় বলল, না ডক্টর, খোদার কসম না, আমি ওনাকে কোনো নোংরা বা শারীরিক কামনার চোখে কখনো দেখিনি। আমার এই অনুভূতিটা অত্যন্ত পবিত্র এবং নিষ্কলুষ। আমি তো ওনাকে স্রেফ নিজের চোখের সামনে দেখতে চেয়েছিলাম। আমি ওনার সাথে কোনো দীর্ঘ সংসার বা ওনার সাথে বুড়ো হওয়ার স্বপ্নও দেখি না। আমি জানি মানুষের জীবন খুব ছোট, 60 বা 70 বছর। আরিশান আঙ্কেল ওনার জীবনের একটা বড় অংশ পার করে এসেছেন। আমি শুধু চেয়েছিলাম ওনার জীবনের বাকি যে কটা বছর আছে, আমি আমার জীবনের সেই সময়টুকু আছে, আমি ওনার হাতটা ধরে ওনার ছায়া থেকে ওনার ওই মুখটা প্রতিদিন সকালে এক পলক দেখে কাটাতে। আমি চেয়েছিলাম ওনার সেবার অধিকার পেতে, ওনার মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া, ওনার চশমাটা এগিয়ে দেওয়া। এই সামান্য টুকরো টুকরো সুখের চেয়ে বেশি কিছু তো আমি কখনো আল্লাহর কাছেও চাইনি। আয়ুষ খান এবার একটা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, কিন্তু যে বা আপনি কি বুঝতে পারছেন না যে এই সামান্য চাওয়াটাই এই সমাজের বুকে সবচেয়ে বড় অসামান্য আর অসম্ভব একটা অপরাধ? আপনি 18 বছরের একটা তরুণী আর ওনার বয়স 55। উনি দেশের একজন ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার একটা প্রতিষ্ঠিত পরিবার আছে, উনি আপনার বাবার বন্ধু। এই সম্পর্কের কথা যদি সমাজ বা আপনার পরিবার একবারের জন্য জানতে পারে, তবে কি মারাত্মক বিপর্যয় ঘটবে সে সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? জেবা নিজের 2 হাত দিয়ে মুখটা ঢেকে ফেললো। ওর আঙুলের ফাঁক দিয়ে ফেস পাউডার ধুয়ে আবার অশ্রু বেরিয়ে এলো। ও ফিসফিসিয়ে বলল,
আমি জানি ডক্টর, আমি সব জানি। সেজন্যই তো আমি কারো জীবনে কোনো অশান্তি বা সমস্যা আনতে চাই না। আমি আমার বাবার সম্মান ধুলোয় মেশাতে চাই না। আমি অরির চোখে দিকে তাকিয়ে অপরাধী হতে চাই না। আমি তো এই অনুভূতি থেকে মুক্তি চাই। আমি প্রতিদিন রাতে আল্লাহর কাছে কাঁদি, বলি, আল্লাহ আমার এই মনটা কেটে ওখান থেকে আরিশান মিধার নামটা বের করে দাও। আমাকে এই পাপের অনুভূতি থেকে মুক্তি দাও। কিন্তু আমি তো ব্যর্থ হচ্ছি ডাক্তার। আমি যত বেশি ওনাকে ভুলতে চাই, আমার মগজের প্রতিটি নিউরন তত বেশি ওনার নাম জপ করতে থাকে। আমি এখন কি করব? আপনিই বলুন, আমি কিভাবে এই নরক থেকে বের হব? ডক্টর আয়ুষ খান এবার নিজের হাতের কলমটা ডেস্কে রাখলেন। ওনার মুখের সেই পেশাদারি কঠিন ভাবটা কিছুটা নরম হলো। উনি একদৃষ্টিতে যেবার সেই রক্তাক্ত ফোলা গাল আর চোখের ভেতরে তীব্র হাহাকারটার দিকে তাকিয়ে রইলেন। উনি বুঝলেন এই মেয়েকে আর কোনো থিওরিটিক্যাল বা বৈজ্ঞানিক মিথ্যা আশ্বাস দেওয়া স্রেফ সময়ের অপচয়। উনি একটা দীর্ঘ ভারী শ্বাস নিয়ে অত্যন্ত ধীর কিন্তু সহানুভূতিশীল গলায় বললেন, যে বা গত 1 বছর ধরে আমি আপনাকে একজন সাইকোলজিস্ট হিসেবে অনেক থেরাপি দিয়েছি। আপনাকে বলেছি মন ডাইভার্ট করতে, আপনাকে অবসেসিভ ডিজঅর্ডারের ওষুধ দিয়েছি। কিন্তু আজ আমি আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দেব না। আজ আমি আপনাকে একজন বড় ভাইয়ের মতো অত্যন্ত বাস্তববাদী একটা সত্য কথা বলে দিতে চাই। যে বা চোখ মুছে ডক্টরের দিকে তাকালো। ওনার গলার স্বর শুনে ওর বুকটা দুরু দুরু করে কেঁপে উঠল। আয়ুষ খান বললেন, যে বা আপনি সত্যি আরিশান মিধাকে কোনোদিন ভুলতে পারবেন না। এটা স্রেফ কোনো ইনফ্যাচুয়েশন বা মোহ নয়। ইউ আর ইন লাভ উইথ দ্যাট ম্যান। আপনি ওনাকে ওনার সমস্ত গাম্ভীর্য, ওনার বয়স আর ওনার কঠোরতা শুদ্ধ ভালোবাসেন। এবং এই ভালোবাসাটা আপনার মগজের এত গভীরে শিকড় গেড়েছে যে এটাকে উপড়ে ফেলার কোনো মেডিসিন আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে তৈরি হয়নি। যেবার চোখের মণি দুটো স্থির হয়ে গেল, ও অবশ গলায় বলল, তার মানে আমি কখনো এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো না? পাবেন না যে বা? আয়ুষ অত্যন্ত সরাসরি বললেন, গলায় কোনো কুণ্ঠা ছিল না। কারণ আপনার এই ভালোবাসার পথে মূল বাধা শুধু আপনার সমাজ বা পরিবার নয়। মূল বাধা খোদ সেই মানুষটা, আরিশান মিধা নিজে। উনি আপনাকে স্রেফ নিজের মেয়ের মতো মনে করেন। ওনার ওই কঠোর নীতিবান চোখে আপনার জন্য কোনোদিনও কোনো প্রেমিক পুরুষ বা স্বামীর অনুভূতি আসবে না। উনি যদি কোনোদিন জানতেও পারেন যে আপনি ওনাকে ওই চোখে দেখেন, উনি হয়তো লজ্জায় আপনার দিকে আর কোনোদিন তাকাবেনই না। সো এই অনুভূতির শেষ পরিণতি শুধুই ধ্বংস, শুধুই একাকিত্ব আর এক বুক কষ্ট। আপনাকে এই কষ্টটাকে নিজের জীবনের একটা অংশ হিসাবে মেনে নিতে হবে যে বা। একে ভোলার চেষ্টা করে নিজের উপরে এই অত্যাচার করা বন্ধ করুন। আয়ুষ খানের এই শেষ কথাগুলো জেবার বুকে তীরের মতো গিয়ে বিঁধল। ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে মারা সেই থাপ্পড়গুলোর কথা মনে করলো। হ্যাঁ, ও তো নিজের ওপর অত্যাচার করছিল ওনাকে ভুলতে গিয়ে। যে বা ওনার দেওয়া নতুন কিছু ওষুধ আর প্রেসক্রিপশনটা টেবিল থেকে তুলে নিল। আয়ুষ খান ফাইলে সই করতে করতে বললেন, আমি আপনাকে ডিপ্রেশনে আর একটা হাই ডোজের ওষুধ লিখে দিচ্ছি। যখনই মনে হবে মাথাটা পাগল হয়ে যাচ্ছে বা নিজের উপর কন্ট্রোল হারাচ্ছেন, একটা করে পিল খেয়ে ঘুমিয়ে পড়বেন। কিন্তু মনে রাখবেন যে বা জীবনটা আপনার, সমাজ বা পরিবারকে না মেনে আপনি হয়তো কিছু করতে পারবেন না, কিন্তু নিজের মনকে পিটিয়ে মারার অধিকারও আপনার নেই। টেক কেয়ার। যে বা কোনো উত্তর দিল না। ও অত্যন্ত ধীর পায়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন একদম শূন্য, যেন ওর ভেতরে সব আশা আজ ডক্টর আয়ুষের এই কেবিনে চিরতরে দাফন হয়ে গেছে। যে বা ওড়নাটা দিয়ে মুখটা আর একবার ভালো করে ঢেকে দরজা খুলে কেবিন থেকে বের হয়ে এলো। হসপিটালের করিডোর। ডক্টর আয়ুষ খান জেবাকে বিদায় দিয়ে সে নিজেও একটা ফাইল হাতে নিয়ে কেবিন থেকে বের হচ্ছিলেন। ওনার রাউন্ডে যাওয়ার সময় হয়েছিল। উনি জেবার পিছু পিছু করিডোরে এসে দাঁড়ালেন এবং জেবাকে লিফটের দিকে এগিয়ে যেতে দেখলেন। ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য পাশ থেকে দ্রুত পায়ে হেঁটে আসছিলেন ডক্টর সাদমান শাহরিয়ার চৌধুরী। সাদমান এই হসপিটালের একজন অত্যন্ত নামকরা এবং তরুণ হার্ট সার্জন। সবচেয়ে বড় কথা, সাদমান আর কেউ নন, সে জেবার আপন ফুফাতো ভাই সলেমান শেখের একমাত্র বোনের ছেলে। সাদমান জেবাকে নিজের ছোট বোনের মতো যেমন স্নেহ করে, তেমনি ওর মনে জেবাকে নিয়ে একটা অলিখিত ভালো লাগাও কাজ করে। সাদমান করিডোরে আসতে ওর চোখ পড়ল গাঢ় নীল রঙের জামা পরা ওই মেয়েটির ওপর, যে মাথা নিচু করে লিফটের দিকে যাচ্ছে। ওনা দিয়ে মুখ ঢাকা থাকলেও সাদমানের জেবাকে চিনতে 1 সেকেন্ডও সময় লাগলো না। জেবা। সাদমান মনে মনে বলে উঠল। সে ডাক দিতে চাইল, কিন্তু ডাক দেওয়ার আগেই দেখল জেবা ডক্টর আয়ুষ খানের রুম থেকে বের হয়ে এসেছে এবং ওর পিছু পিছু স্বয়ং ডক্টর আয়ুষও বের হয়েছেন। জেবা অত্যন্ত দ্রুততার সাথে লিফটে ঢুকে নিচে নেমে গেল। সাদমান ওখানে অবাক পাথরের মতো দাঁড়িয়ে রইল। জেবা এখানে কি করছে? ও কেন একজন সাইকোলজিস্টের রুমে এসেছিল? ওর কি কোনো মানসিক সমস্যা হয়েছে? অথচ মামা তোকে কখনো কিছু বলেননি।
সাদমান নিজের ভেতরের অস্থিরতা সামলাতে না পেরে দ্রুত পায়ে ডক্টর আয়ুষ খানের সামনে গিয়ে দাঁড়ালো। ওর মুখটা চিন্তায় শুকিয়ে চূর্ণ হয়ে গেছে। আয়ুষ, সাদমান কিছুটা উত্তেজিত গলায় বলল, ওরা একই হসপিটালে কলিগ হয়, একে অপরকে নাম ধরেই ডাকে। আয়ুষ খান সাদমানকে দেখে কিছুটা অবাক হলেন। উনি ফাইলটা বগলে চেপে বললেন, আরে সাদমান, কি খবর? তুমি এই ফ্লোরে? তোমার তো এখন ওটিতে থাকার কথা। সাদমান ওসব কথা ধার ধারলেন না। সে সরাসরি কেবিনের দরজার দিকে ইশারা করে অত্যন্ত তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলেন, আয়ুষ, এইমাত্র তোমার কেবিন থেকে যে মেয়েটা নীল রঙের ড্রেস পরা অবস্থায় বের হয়ে গেল, ও কে ছিল? ও তোমার কাছে কি করছিল? আয়ুষ খান কিছুটা থমকে গেলেন। উনি একজন সাইকোলজিস্ট হিসেবে ওনার পেশাদারি গোপনীয়তার কথা খুব ভালো করেই জানেন। উনি হালকা হেসে বললেন, সাদমান, তুমি তো জানো আমি পেশেন্টের আইডেন্টিটি বা ডিটেলস অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না। ও জাস্ট আমার একজন রেগুলার পেশেন্ট ছিল। রেগুলার পেশেন্ট মানে কি? ড্যামিট! সাদমান এবার আয়ুষের শার্টের হাতাটা শক্ত করে চেপে ধরল। ওর গলার আওয়াজ করিডোরের অন্যান্য নার্সদের দৃষ্টি আকর্ষণ করলো। আয়ুষ, ও কোনো সাধারণ পেশেন্ট নয়, ও আমার মামাতো বোন জেবা সুলতানা। ও এই হসপিটালে, বিশেষ করে তোমার মতো একজন সাইকোলজিস্টের কাছে কেন এসেছে তা জানার পুরো রাইট আমার আছে। প্লিজ আয়ুষ, ওয়ান ডক্টর টু অ্যানাদার, টেল মি হোয়াটস রং উইথ মাই সিস্টার। সাদমানের মুখে জেবা সুলতানা এবং ওর ফুফাতো বোন হওয়ার পরিচয়টা শোনা মাত্রই ডক্টর আয়ুষ খানের পায়ের তলা থেকে যেন মেঝেটা সরে গেল। উনি অবিশ্বাস্য দৃষ্টিতে সাদমানের দিকে তাকিয়ে রইলেন। উনি ভাবতেও পারেননি যে মেয়েটির 1 বছরের তীব্র মানসিক যন্ত্রণা, নিষিদ্ধ ভালোবাসার ডায়েরি উনি প্রতিদিন ওনার ফাইলে লিখছেন। ও খোদ ওনাদেরই হসপিটালের টপ হার্ট সার্জন সাদমানের বোন। আয়ুষ খান চারপাশটা একবার দেখে নিলেন। করিডোরে নার্স আর ওয়ার্ড বয়রা যাতায়াত করছে। উনি সাদমানের হাতটা ধরে টেনে ওনার কেবিনের ভেতরে নিয়ে আসলেন এবং দরজাটা শক্ত করে লক করে দিলেন। সাদমান, সিট ডাউন, শান্ত হও। আয়ুষ ওনার টেবিলের ওপাশে গিয়ে বসলেন এবং ওনার কপালে জমা ঘামটা মুছলেন। সাদমান চেয়ারে না বসে টেবিলের ওপর 2 হাত ঠুকে দিয়ে বললেন, আমি শান্ত হতে পারছি না আয়ুষ। যে বা 18 বছরের একটা মেয়ে, মাত্র এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে ওর। ও কেন 1 বছর ধরে তোমার কাছে আসছে? ওর ফাইলে কি লেখা আছে? ও কি কোনো ডিপ্রেশনে ভুগছে নাকি কোনো মেন্টাল ট্রমা? আয়ুষ খান একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। উনি জানতেন এখন আর লুকানো মানে সাদমানকে অন্ধকারে রাখা, যা জেবার জন্য আরও বেশি বিপজ্জনক হতে পারে। উনি ফাইলের লকটা খুলে সাদমানের দিকে তাকালেন। ওনার চোখ দুটো অত্যন্ত গম্ভীর শোনালো, সাদমান, তুমি যা ভাবছো ব্যাপারটা তার চেয়েও 1000 গুণ বেশি জটিল এবং ভয়ানক। আয়ুষ অত্যন্ত ধীর গলায় বলতে শুরু করলেন, যে বা কোনো সাধারণ ডিপ্রেশনের পেশেন্ট নয়। ও বিগত 1টা বছর ধরে আমার কাছে ট্রিটমেন্ট করাচ্ছে। সে আমার 1 বছরের পুরনো ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল পেশেন্ট। ক্রিটিক্যাল পেশেন্ট মানে? ওর রোগটা কি? সাদমান প্রায় হাহাকার করে উঠল। আয়ুষ খান সাদমানের চোখের দিকে সোজা তাকিয়ে বললেন, ওর রোগটার নাম প্যাশনেট অবসেসিভ লাভ ডিজঅর্ডার। ও এমন একজনের প্রেমে পড়েছে যাকে ও নিজের মগজ থেকে কোনোভাবে ডিলিট করতে পারছে না। আর সেই মানুষটার জন্য ও নিজেকে প্রতিদিন ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। আজকে ও আমার কেবিনে বসে নিজের উপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছে। তুমি কি জানো ও কার প্রেমে পড়েছে সাদমান? সাদমানের বুকের ভেতরটা যেন 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। ওর পায়ের নিচের মাটিটা সত্যি সত্যি সরে যাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে চেয়ারের হাতলটা ধরলেন। ওর মনে হলো ওর হার্ট সায়েন্সের সমস্ত বিদ্যা যেন এই মুহূর্তে ব্যর্থ হয়ে যাচ্ছে। সে শুকনো দুটো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিল। কার কার প্রেমে পড়েছে ও? কলেজের কোনো ছেলে, কোনো ক্লাসমেট? সাদমান অত্যন্ত ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলেন। না সাদমান, ও কোনো সমবয়সী ছেলের প্রেমে পড়েনি। যে বা ভালোবেসে ফেলেছে ওনার বাবার বয়সী, ওর বাবার ফ্রেন্ড, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধাকে। আরিশান মৃধা নামটা শোনা মাত্রই সাদমানের পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য ওলটপালট হয়ে গেল। ওর মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখ দুটোর সামনে ঘন অন্ধকার নেমে এলো। সে অবিশ্বাস্য, স্তম্ভিত আর তীব্র ধাক্কা খাওয়া মানুষের মতো ওখানে চেয়ারের উপর ধপ করে বসে পড়ল। ওর মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না, শুধু ওর সদ্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া মনটা এক অজানা গভীর গহ্বরে তলিয়ে যেতে লাগলো। শারিমের বাবাকে? সাদমানের এসব বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। ভেতরটা একদম ফেটে যাচ্ছিল। তবে মেডিকেল ফাইলকে বিশ্বাস না করার কোনো উপায় নেই।
সন্ধ্যার গধূলি বেলায় এক মায়াবী আলোয় ডুবে আছে। শারিমের ভারী বুট জুতোয় মার্বেল মেঝের ওপর খটখট শব্দ তুলে সে বাড়ির ভেতর ঢুকলো। তার কপালে চিন্তার ভাঁজার, চোখে রাজ্যের ক্লান্তি। সারাদিন মন্ত্রণালয়ের মিটিং, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন আমলাদের সাথে তর্ক বিতর্ক, সব মিলিয়ে ওর মস্তিষ্ক যেন আজ জ্যামিতিক হারে ক্লান্ত হয়ে পড়েছে। কবিরাজের দেওয়া পানির বোতলটাও রুমে যত্ন করে রাখা, কিন্তু সেটার প্রয়োগের চেয়েও বেশি প্রয়োজন এখন ওর মনের প্রশান্তি। ওর চন্দ্রিমাকে। অরির পড়ার ঘরের দরজাটা ভেজানো ছিল। শারীন নিঃশব্দে ঠেলে ভেতরে ঢুকতেই দেখল অরি টেবিল ল্যাম্পের আলোয় ঝুঁকে পড়ে মোটা বইয়ে ডুব দিয়ে আছে। চশমার ফাঁক দিয়ে তার গভীর মনোযোগ, কপালে ছোট ছোট বিন্দু ঘাম। অরিকে এত স্থির আর শান্ত দেখে শারীমের বুকের ভেতরটা এক অদ্ভুত আবেগে কেঁপে উঠল। ও ধীরে ধীরে অরির পেছনে গিয়ে দাঁড়ালো। অরি টের পায়নি শারীমের উপস্থিতি। শারীম নিচু হয়ে অরির কানের কাছে এসে ফিসফিস করে বলল, এত পড়ালেখার কি দরকার চন্দ্রিমা? বইয়ের অক্ষরে কি আমার চেয়ে বেশি সুখ পাও? অরি চমকে উঠল। চশমার কাচের ওপর শারীমের উষ্ণ নিঃশ্বাস পড়ে ঝাপসা হয়ে গেছে। ও চশমাটা খুলতে নিতেই শারীম ওর হাতটা আটকে দিল। নিজে থেকে অরি চশমাটা খুলে টেবিলের ওপর রেখে দিল। তারপর অরি দুই কাঁধ ধরে টেনে সোজা করে নিজের দিকে ঘোরালো। অরি রাগী চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কি করছেন? আমার পড়ার সময় হয়েছে, আমি বিরক্ত হতে চাই না। অরিকে পুরো বাক্য শেষ করতে দিল না শারীম। সে অরিকে এক ঝটকায় চেয়ার থেকে তুলে সরাসরি নিজের কোলে বসিয়ে নিল। শারীমের চওড়া বুকের শক্ত আলিঙ্গনে অরি যেন একেবারে বন্দী হয়ে গেল। অরি ছটফট করে উঠতে চাইলে শারীম ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ওর চিবুকটা অরির কাঁধে রেখে ক্লান্ত গলায় বলল, "শ্, নড়বি না একদম। আজকে বড্ড ক্লান্ত আমি। চন্দ্রিমা, আমার একটু শান্তি চাই তোর বুকে।" অরি শারীমের এই আকস্মিক নরম সুরে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, কিন্তু তার রাগ তখনও কমেনি। সে কাঁধ ঝাঁকিয়ে বলল, শান্তি চাইলে নিজে রুমে গিয়ে ঘুমান, আমি পড়ছি, ছাড়ুন আমাকে। শারীম চোখ বুজে রইল। ওর গলার স্বরে এখন আর গভীর আরতি। তুই কি বুঝিস না সারাদিন তোকে ছাড়া থাকাটা আমার জন্য কত কঠিন? তুই কেন এভাবে বইয়ের পাতায় নিজেকে ডুবিয়ে রাখিস? একটু আমার দিকে তাকা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দে না, খুব ব্যথা করছে মাথাটা। অরি তবু বিরক্ত হলো। শারীমের এই পুরুষালী গায়ের সুবাস আর ওই আচরণের তীব্রতা অরির ভেতরে এক ধরনের বিদ্রোহ তৈরি করছিল। সে নিচু স্বরে বলল, আপনি নিজের মাথা ব্যথা নিয়ে আমার বইয়ের পাতা নষ্ট করবেন না। পড়ার সময় ডিস্টার্ব করা আপনার অভ্যাস হয়ে গেছে। শাড়ির সাথে সাথে চোখ খুলে অরির দিকে তাকালো। ওর চোখে এবার ক্লান্তি ছাপিয়ে এক অদ্ভুত জ্বালা ফুটে উঠল। সে অরিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। অরি বুঝে উঠতে পারল না শারীম কি করতে যাচ্ছে। হঠাৎ শারীম অরির বই, কেমিস্ট্রির নোটবুক সহ সব টেবিল থেকে হাতের সাহায্যে মেঝেতে ফেলে দিল। অরি চিৎকার করে উঠল, কি করছেন আপনি? আমার নোটগুলো! শারীন পকেট থেকে একটা লাইটার বের করে মেঝেতে পড়ে থাকা নোটবুকের পাতায় আগুন ধরিয়ে দিল। আগুনের শিখা দপ করে জ্বলে উঠে ওর চোখের সামনেই অরির কষ্টের লেখাগুলো পড়তে শুরু করলো। অরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কম্পিত কণ্ঠে বলল, আপনি আপনি পাগল! আপনি এত নীচ হতে পারেন শারীম? ওগুলো আমার কষ্টের ফসল। শারীম অরির সেই কান্নার দিকে না তাকিয়ে ওকে সজোরে নিজের সাথে অরিকে বিছানায় চেপে ধরল। ওর বুকে অরির মুখটা গুজে দিয়ে সে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ আমি পাগল। তোর এই পড়ার নেশার জন্যই আমাকে পাগল হতে হয়েছে। আমি সহ্য করতে পারি না তুই পড়ার জন্য আমাকে এড়িয়ে যাবি। আর একটা শব্দ করবি না, চুপচাপ এখানে শুয়ে থাক। অরি নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু শারীমের বাঁধন যেন ইস্পাতের মতো। শারীম ওর হাতটা টেনে নিজের মাথায় রেখে দিল। গম্ভীর গলায় বলল, হয় মাথায় হাত বোলাবি, না হয় আমার এই পশুটা তোকে আজ ছিঁড়ে খাবে। তুই যদি এখন নিজেকে শান্ত না করিস, তবে আমি ভুলে যাব তুই আমার বউ নাকি অন্য কেউ। আমি আজ ভীষণ ক্ষুধার্ত চন্দ্রিমা। তোর এই অবাধ্যতার ফল আমি তোকে এখনই ভোগাবো। অরি ভয় পেয়ে গেল। শারীমের চোখে সে আদিমার পশুর মতো তীব্রতা ওকে পাথরের মতো জমিয়ে দিল। বাধ্য হয়ে বুক ভরা কষ্ট আর অপমানে সে শারীমের মাথায় নিজের হাতটা রাখল। শারীম যেন এক নিমিষে শান্ত হয়ে গেল। ওর বুকের ওপর অরির নিঃশ্বাস পড়ার ছন্দটা শারীমের কানে কোনো লরির চেয়ে কম ছিল না। অরি নীল রঙের শার্টের ওপর দিয়ে শারীম নিজের মুখটা গুজে দিয়ে ফিসফিস করে বলল, সরি চন্দ্রিমা, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি তোর বইগুলো পুড়িয়ে। কিন্তু বিশ্বাস কর, তোর এই বইগুলো যখন আমার আর তোর মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায়, তখন আমার নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না। তুই শুধু আমার এই মিধা আবরার শারীম রানী হয় বুকে থাকবি।
বইয়ের দরকার নেই। অরি কিছু বলল না। ওর হাতটা শারীমের চুলে আটকে আছে। সে কাঁদছে নিঃশব্দে। ওর নিজের স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর শারীম ওর চণ্ডীমার বুকে মাথা রেখে গভীর এক শান্তির সাগরে ভাসছে। শারীমের শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে ভারী হতে লাগলো। ক্লান্তির ভারে সে চোখ বুজে ফেলল। অরি নিচে তাকিয়ে দেখল শারীম একদম ছোট বাচ্চার মতো ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এই সেই মানুষ যে কিছুক্ষণ আগে দানবের মতো ওর বই খাতা পুড়িয়ে দিল, আর এখন সে ওর বুকের ওপর মাথা রেখে তৃপ্তির ঘুম দিচ্ছে। অরি নিজেও আর নড়তে পারল না। ওর হাতটা শারীমের চুলে বিলি কেটে যাচ্ছিল। যদিও মনে মনে সে শারীমকে হাজারবার অভিশাপ দিচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে রাত নামবে, অরির বুকের ওপর শারীমের এই নিবিড় ঘুম যেন আরো বেশি গাঢ় হলো। হসপিটাল থেকে ফেরার পথে যেবার চারপাশটা কুয়াশার মতো ঝাপসা মনে হচ্ছিল। আরিশান মিথার নামটা তার মগজের প্রতিটি কোষে যেন কাটার মতো বিঁধছে। ডক্টর আয়ুষের কথাগুলো, উনি কোনোদিনও আপনাকে প্রেমিক বা স্ত্রীর চোখে দেখবেন না, এই বাক্যটি বারবার তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। যে বা অটোরিকশার জানালার কাছে মাথা ঠেকিয়ে রাখলো। ওর ঠোঁটের কোণে রক্ত শুকিয়ে কালো দাগ হয়ে আছে। কনসিলারের আড়ালে ঢাকা পড়া গাল দুটো এখনো দপদপ করছে। শেখ ভিলার গেট দিয়ে ঢুকে সদর দরজায় সে পা দিতেই দেখতে পেল ড্রয়িং রুমের ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসছে। ও বুঝতে পারল ফুফুরা এসে পড়েছে। জেবা নিজের ওড়নাটা দিয়ে মুখ আর গলাটা আরো শক্ত করে জড়িয়ে নিল, যাতে কেউ ওর বিধ্বস্ত চেহারাটা না দেখে ফেলে। ঘরে ঢুকতে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা আঞ্জুমান শেখ জেবাকে দেখে হাত নাড়লেন। ওনার পাশে বসে আছেন ওনার স্বামী আরাফাত চৌধুরী আর জেবার কাজিন আরা। সলেমান শেখ মেয়ের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, এই যে জেবা ফিরেছে, কই ছিলে এতক্ষণ? জেবা কোনো মতে একটা কৃত্রিম হাসি টেনে বলল, বাবা ওই তো অরিদের বাড়ি গিয়েছিলাম নোটস আনতে। ফুফু আঞ্জুমান বেগম জেবাকে কাছে টেনে নিলেন। ওনার পরনে সিল্কের শাড়ি, গলায় ভারী সোনার চেইন। তিনি জেবার চিবুক ধরে আদর করে বললেন, আমার জেবা মা দেখে আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে রে। অরিদের ওখানে কি কিছুই খাসনি নাকি? চেহারাটা এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? জেবা মাথা নিচু করে রইল। ফুপুর স্পর্শে ওর গা শিউরে উঠল। তার এখন খুব ইচ্ছে করছে এই ঘর থেকে দৌড়ে পালিয়ে যেতে। ঠিক তখনই আঞ্জুমান বেগম সলেমান শেখের দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন, সলেমান, তাহলে যা কথা হয়েছে সব পাকাপাকি রইল তো? আমি কাল সকালেই লোক পাঠাবো। জেবাকে আমি একদম আমার বাড়িতে নিয়ে যাব। আমার ঘরে নতুন বউ আসার জায়গা তৈরি হয়ে গেছে। জেবা চমকে উঠে ফুপুর দিকে তাকালো। ফুপু, আপনি কি বলছেন? আমি বুঝলাম না। ফুপু কোনো উত্তর না দিয়ে হাত ব্যাগ থেকে একটা ছোট মখমলের বক্স বের করলেন। বক্স খুলতে একটা উজ্জ্বল হীরের আংটি ঝিলিক দিয়ে উঠল। আঞ্জুমান বেগম জেবার হাত টেনে আংটিটা ওর আঙুলে পরিয়ে দিলেন। তারপর অরার দিকে তাকিয়ে বললেন, আরা, তুই জেবাকে নিয়ে যা, ওর সাথে একটু গল্প কর, আমি তোর মামার সাথে বাকি বিষয়গুলো নিয়ে আলাপ করি। আরাফাত চৌধুরী জেবার মাথায় হাত রেখে স্নেহ ভরে বললেন, মা তুই আমার বড় আদরের, তোর জন্য এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর হতে পারত না। জেবা পুরো বিষয়টাতে প্রচণ্ড অবাক, স্তম্ভিত। সে কিছু বুঝে ওঠার আগে আরা তাকে হাত ধরে দোতলার দিকে নিয়ে গেল। নিজের রুমে বসে আরা জেবার কাঁধে হাত রেখে উত্তেজিত গলায় বলল, কি খবর বলতো? কেমন লাগছে হবু কনের? ভাইয়া তো কালই বাড়ি এসে মাকে বলেছে সে আর দেরি করতে চায় না। জেবা হতবাক হয়ে তাকিয়ে রইল। ওরা কার কথা বলছিস? ভাইয়া মানে সাদমান ভাইয়া? আরা খিলখিল করে হেসে দিয়ে জেবার হাতটা নিজের হাতে নিল। হ্যাঁ, সাদমান ভাইয়া আর কে? তুই জানিস না ভাইয়া আমেরিকা যাচ্ছে? সেখানে ওর হার্ট সার্জারির ওপর বড় একটা হসপিটালে জব অফার এসেছে। পরশু রাতে এসে মাকে সব বলেছে। ভাইয়া চাই তুই ওর সাথে যাবি। মাকে বলেছিল জেবাকে বিয়ে করে নিয়ে যেতে চাই, কারণ ভাইয়া একা ওখানে থাকতে পারবে না। আর তুই ওখানে ভালো কোনো মেডিকেল কলেজে পড়াশোনা করতে পারবি। মা তো শুনেই খুশিতে আটখানা। সাদমান ভাইয়া তো কোনোদিন কারো অবাধ্য হয়নি। আর তোর কথা শুনে তো সে বিয়ের জন্য সাথে সাথে রাজি হয়ে গেল। যেবার মনে হলো ওর পায়ের তলার মেঝেটা যেন ধসে যাচ্ছে। সাদমান ভাইয়া, যে সাদমান ভাইয়াকে সে এতদিন কেবল শ্রদ্ধার চোখে দেখেছে, সে তাকে বিয়ে করতে চায়। আর এই খবরটা সবাই জানে, শুধু সেই জানে না। যেবা কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু ভাইয়া তো আমার সাথে একবারও কিছু বলেনি। আরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া তো কাল রাত থেকে ওটিতে ব্যস্ত। জরুরি কিছু কেস ছিল। ওর কাজ এতটাই জরুরি যে আজকে সে বাড়িতে আসতেও পারেনি, সরাসরি ওটিতে গিয়েছে। তবে মা আর বাবা যা ঠিক করে ফেলেছেন তা তো আর নড়চড় হবে না। যে বা তুই কি খুশি না? সাদমান ভাইয়া তোকে কত ভালোবাসে, এটা কি তুই জানতি না? যে বা স্তম্ভ হয়ে বসে রইল। ওর মনে হাহাকার করে উঠল।
ও যার জন্য নিজের মনটাকে প্রতিদিন খুন করছে, যার জন্য নিজেকে রক্তাক্ত করছে, সেই আরিশান মৃধা ওর কাছে এক অধরা স্বপ্ন। আর ঠিক সেই মুহূর্তে সমাজ আর পরিবার তাকে টেনে নিয়ে যেতে চাইছে অন্য এক বাস্তবতায়। সাদমান ভাইয়াকে সে অসম্মান করতে পারবে না, আবার আরিশান মৃধার কথা সে কোনোদিন মাথা থেকে বেরও করতে পারবে না। আর আবার বলল, চল নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আজ রাতে একটা ছোটখাটো এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হবে, তোকে সাজতে হবে না, যেমন আছিস তেমনই মিষ্টি লাগছে। যে বা জানালা দিয়ে বাইরে তপ্ত রোদের দিকে তাকালো, ওর মনে হলো জীবনের চাকাটা বড় অদ্ভুত। সে চেয়েছিল এক পবিত্র আশ্রয়, অথচ জীবন তাকে এমন এক গোলকধাঁধায় ফেলে দিয়েছে যেখানে মুক্তির কোনো পথ নেই। সাদমান ভাইয়াকে সে না করতে পারবে না, কারণ তার বাবা এই সম্পর্কে অত্যন্ত সুখী। আর আরিশান মৃধা, তিনি চিরকাল এক মরীচিকার মতো তার মনের অন্ধকার কোণে লুকিয়ে থাকবেন। যে বা আয়নার দিকে তাকায়, মেকআপের আড়ালে ঢাকা পড়া সেই ক্ষতগুলো যেন আজ আরো বেশি করে জ্বলছে। ও মনে মনে বিড়বিড় করলো, হে আল্লাহ, আমি কি তাহলে কোনোদিনই শান্তি পাবো না? আমার ভালোবাসা নিষিদ্ধ, আর আমার জীবনটা এখন অন্যের সিদ্ধান্তের দাস। নিচ থেকে ফুফোর ডাক শোনা গেল, জেবা মা নিচে আয়। জেবা উঠে দাঁড়ালো। ও জানে না এই আংটিটা তার হাতে একটা শিকল হয়ে দাঁড়িয়েছে, অথচ তার হৃদয়ে পড়ে থাকবে অন্য এক মানুষের নাম, যে তাকে কখনো জানতেই পারবে না যে তার জন্য এই মেয়েটা কতবার নিজের আত্মাকে চুরমার করে ফেলেছে। আরা যেবার হাত ধরে সিঁড়ির দিকে নিয়ে যেতে লাগলো। যেবার মনে হলো প্রতিটি সিঁড়ি যেন তাকে অন্ধকার এক গহ্বরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে হাঁটছে, কিন্তু ওর ভেতরটা যেন পাথরের মতো ভারী। নিচে সোলেমান শেখ তার একমাত্র মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন, অথচ তিনি জানেন না তার এই মেয়ের জীবনটা আর কোনোদিনও স্বাভাবিক হবে না। আরিশান মিধার ছায়া তাকে আজীবন তাড়া করে ফিরবে। যেবার নিচে নেমে আসতেই সবাই তাকে ঘিরে ধরল। আঞ্জুমান বেগম আবার বললেন, কি মিষ্টি লাগছে আমার বৌমাকে। সোলেমান, তুই নিশ্চিত থাক, আমি জেবাকে আমার মেয়ের মতোই রাখবো। জেবা হাসলো। সেই হাসিটা ছিল এক অদ্ভুত বিষণ্ণতায় মোড়া। কিছুক্ষণ পরের দৃশ্য, মেহমানরা একে একে বিদায় নিতেই পুরো শেখ ভিলায় একটা থমথমে নীরবতা নেমে এলো। ড্রয়িং রুমের ঝলমলে আলোটা এখন জেবার চোখে তীব্র সূচের মতো বিচ্ছে। সোফায় বসে থাকা সোলেমান শেখের মুখে তখনও এক চিলতে তৃপ্তির হাসি। নিজের একমাত্র মেয়ের এমন সুপ্রতিষ্ঠিত এবং নিরাপদ ভবিষ্যৎ দেখে একজন বাবার বুকে যে স্বস্তি, তা ওনার চোখে মুখে স্পষ্ট। সবাই চলে যেতেই সোলেমান শেখ জেবাকে ইশারায় ওনার পাশে এসে বসতে বললেন। জেবা যান্ত্রিক পুতুলের মতো গিয়ে বাবার পাশে বসলো। সোলেমান শেখ জেবার মাথায় হাত রেখে পরম স্নেহে বললেন, মা জেবা, আমি জানি সবটা খুব হুট করে হয়ে গেল। তুই হয়তো মানসিকভাবে প্রস্তুত ছিলি না, কিন্তু বিশ্বাস কর মা, আঞ্জুমান যখন সাদমানের এই প্রস্তাবটা নিয়ে এলো, আমি না করতে পারিনি। সাদমানের মতো ছেলে আজকালকার দিনে মেলা ভার। জেবা কিছু বলল না, শুধু নিচু করে রাখা চোখ দুটো দিয়ে মেঝেতে দেখছিল। ওর ভেতরে ঝড়টা তখনও বইছে। সোলেমান শেখ মেয়ের নীরবতাকে অন্য কিছু ভেবে আবার বলতে লাগলেন, সাদমান শুধু আমার ভাগ্নেই নয়, ও একজন অসাধারণ ডাক্তার। তার চেয়েও বড় কথাও খুব ভালো একটা মানুষ। তোকেও কতটা সম্মান করে তা আজ ওর মায়ের কথা শুনেই বুঝলাম। আমেরিকায় এত বড় একটা সুযোগ পেয়েছে, অথচ ও সেখানেও তোকে সাথে নিয়ে যেতে চায়, তোর পড়াশোনার দায়িত্ব নিতে চাই। একজন বাবার এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে বল। আমি তো চিরকাল তোর পাশে থাকবো না মা, আমি চাই আমার যাওয়ার আগে তোকে এমন একজনের হাতে সঁপে দিয়ে যেতে যে তোকে আগলে রাখবে। বাবার প্রতিটি কথা যেবার বুকের ভেতর পাথরের মতো চেপে বসছিল। বাবার এই আকুলতা দুটো দুই দিক থেকে তাকে পিষে ফেলছে। একদিকে আরিশান মিধার প্রতি তার সেই তীব্র, অবিনাশী কিন্তু নিষিদ্ধ ভালোবাসা, যা কেবলই এক মরীচিকা। অন্যদিকে সাদমানের দেওয়া এক সুনিশ্চিত, নিরাপদ কিন্তু প্রেমহীন ভবিষ্যৎ। সলেমান শেখ জেবার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বললেন, কিরে মা, কিছু তো বল, তুই কি এই বিয়েতে সুখী নোস? তোর কি অন্য কোনো পছন্দ আছে? বাবার এই একটি প্রশ্নে জেবার ভেতরটা কেঁপে উঠল। ও কিভাবে বলবে যে ওর মনে সবটুকু জুড়ে এমন একজন মানুষ বাস করে যার কাছে জেবার কোনো অস্তিত্বই নেই। বাবার এই সরল আশাবাদী মুখের দিকে তাকিয়ে নিজের কলঙ্কিত ভালোবাসার কথা প্রকাশ করার সাহস জেবার হলো না। বাবার সম্মান আর মুখের হাসির চেয়ে বড় কিছু এই মুহূর্তে ওর কাছে মনে হলো না। জেবা নিজের ভেতরে চলা তীব্র এক মানসিক লড়াইয়ের অবসান ঘটালো। ও বুঝতে পারল, আরিশান মিধাকে পাওয়ার আশা করা আর জলহীন মরুভূমিতে বৃষ্টির অপেক্ষা করা একই কথা। যে মানুষটা তাকে কখনো আপন করে নেবে না, তার জন্য নিজের বাবার স্বপ্নকে এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায় না। নিজেকে এই বলির পাঠা বানানোর সিদ্ধান্ত ও এক প্রকার মেনেই নিল।
জেবার চোখের কোণে জলটুকু ভেতরেই চেপে রেখে একটা ম্লান মলিন হাসি হাসলো। বাবার হাতের উপর নিজের কাঁপতে থাকা হাতটা রেখে বলল, না বাবা, তেমন কিছু না, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তাতেই আমি সম্মতি। সালমান ভাইয়া সত্যি খুব ভালো। আমি আমি এই বিয়েতে রাজি। মেয়ের মুখে রাজি শব্দটা শুনে সোলেমান শেখের চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। তিনি জেবাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম আমার মা আমার কথা ফেলবে না। তুই দেখিস মা, তোর জীবনটা অনেক সুন্দর হবে। বাবার বুকের মাঝে মুখ লুকিয়ে জেবা চোখ বন্ধ করলো। অন্ধকার নেমে এলো ওর চোখের সামনে। ও বুঝতে পারলো আজ থেকে সে আরিশান মিধার নামটা তার হৃদয়ের সবচেয়ে গভীর এবং গোপন কোণে কফিনে চিরকালের জন্য কবর দিয়ে দিল। বাইরে সে সাদমানের স্ত্রী হবে ঠিকই, কিন্তু ওর ভেতরে জেবাটা আজ রাতে নিঃশব্দে মরে গেল।